সহজ হবি, সহজ হবি, ওরে মন সহজ হবি। কাছের জিনিস দূরে রাখে, তার থেকে তুই দূরে রবি। কেন রে তোর দুহাত পাতা, দান তো না চাই, চাই যে দাতা। সহজে তুই দিবি যখন, সহজে তুই সকল লবি। সহজ হবি, সহজ হবি, ওরে মন সহজ হবি। আপন বচন রচন হতে বাহির হয়ে আয়রে কবি। সকল কথার বাহিরেতে ভুবন আছে হৃদয় পেতে। নীরব ফুলের নয়ন পানে চেয়ে আছে প্রভাত রবি। সহজ হবি, সহজ হবি, ওরে মন সহজ হবি। শরণাগত 92.7 বিগ FM এ আমি আপনাদের সৌমিত্র বসু এখন শোনাচ্ছি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা। আজ শনিবার 6ই চৈত্র 1427, অবশ্যই সূর্যোদয়ের পরে, ইংরেজির 20শে মার্চ 2021। তিথি ফাল্গুন শুক্লপক্ষ সপ্তমী, নক্ষত্র রোহিণী। সূর্যোদয়ের সময় ভোর 5:44 হয়ে 43 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:43 হয়ে 50 সেকেন্ড। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। আজ পাহাড়ি বাবার প্রয়াণ তিথি। 1615 খ্রিস্টাব্দে শাহজাহানের প্রথম পুত্র দারা শুকো, যিনি মধ্যযুগের ভারতে এক বিরল ব্যতিক্রমী রাজপুত্র ছিলেন বা সম্রাট পুত্র ছিলেন, তার জন্ম হয়। 1828 খ্রিস্টাব্দে নরওয়ের বিশিষ্ট নাটককার হেনরিক জোহান ইবসেন তিনি জন্মগ্রহণ করেন। আজকের দিনেই দেহত্যাগ করেছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী অখিল বন্ধু ঘোষ 1988 খ্রিস্টাব্দে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, আর চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আমাদের ফেসবুকের ঠিকানা হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে এরপরে শুরু করব আজকের অনুষ্ঠান পরিচিতি এবং আজকের দিনটার সম্পর্কে যদি আরো কিছু কথা বলবার থাকে সেই কথা। আপাতত গান, গানের পরে আবার সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে বই। তার আগে আজকে একটা বিশেষ দিন, সেই বিশেষ দিনটার কথা অল্প একটু বলে নি। বলতে আমার খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। মনে হবে যে সকালবেলা আপনাদের এই আজকের দিনটার কথা বলতে আমার খুব কি বলবো, ভেতরে একটা কোথাও একটা সুখ জন্মাবে। সুখ জন্মাবে তার কারণ হলো আজকের দিনটা হচ্ছে আন্তর্জাতিক সুখ দিবস, ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস। আজকের দিনটায় আমরা সবাই মিলে প্রার্থনা করব যেন আমরা সবাই সুখী হতে পারি। এই পৃথিবীটা বড় দুঃখে আছে, এই পৃথিবীটা বড় ক্লান্ত হয়ে আছে, এই পৃথিবীটা বড় কষ্টের মধ্যে আছে। আমরা সবাই জানি, তার কারণগুলো কি জানি, সেগুলো সবটাই সকালবেলায় মনে করিয়ে দেবার দরকার নেই। কিন্তু সবাইকে যদি সুখী করতে পারি, সবাই যদি সবাইকার মুখে হাসি ফোটাতে পারি, তাহলে এই পৃথিবীটা সুন্দর হয়, আমাদের বেঁচে থাকাটা সুন্দর হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবনটা সুন্দর হয়। আমরা হাসি কেমন, দুঃখে কষ্টে আনন্দে তো বটেই। আমরা হাসি মুখে যেন সমস্তটা গ্রহণ করতে পারি, তাহলেই একমাত্র সুখ পাওয়া যাবে। আজ ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস, দিনটা সার্থক হোক। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে সেই বেতাল পঞ্চবিংশতির গল্প চলছে। অনেকগুলো গল্প বলে ফেলেছি, এখন প্রায় শেষের দিকে চলে এসেছে, কিন্তু এই গল্পটাও ভারী চমৎকার। রাজা এক বণিকের মেয়ে, উন্মাদিনী তার নাম,
বণিক প্রস্তাব করে যে আপনি আমার মেয়েকে বিয়ে করুন, যদি আপনি আমার মেয়েকে বিয়ে না করেন তাহলে আমি অন্য কারোর সঙ্গে বিয়ে দেব। রাজা খোঁজ খবর নেন সে মেয়েটি কি আমার রানী হওয়ার উপযুক্ত কিনা সেটা জানবার জন্য। তারপরে কি হলো না হলো সেটা তো আমি বলবো, এক্ষুনি সব বলে দেবো না। এরপরে প্রণমী তোমারে, প্রণমী তোমারেতে স্বামীজির কথা বলছিলাম। হরিপদ মিত্রর লেখা থেকে স্বামীজি সম্পর্কে তিনি নানান রকমের তথ্য, স্মৃতি কথা ইত্যাদি লিখেছেন, তার সূত্র ধরে আমি আপনাদের কিছু কিছু কথাবার্তা বলছিলাম। তারপরে আবার গানের পর চলে যাব হে মহাজীবন। হে মহাজীবনে গতদিন যার কথা বলেছিলাম, একজন বৃদ্ধ জ্ঞান ও তাপসের কথা শুনিয়েছিলাম আপনাদের, তার নামটা বলা হয়নি, যদি আমার নিজের ধারণা তার নামটা অনেকেই আপনারা আন্দাজ করে নিয়েছেন। সেই নামটা বলবো এবং তারপর আবার একটা নতুন গল্প, বা বলা যেতে পারে একজন নতুন মহাজীবনের কথা, চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা আছি এখন নেপালে, নেপালের সেই বৌদ্ধ স্তূপের মধ্যে আছি, তার কথা বলবো। তাহলে আপাতত গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন বেতাল পঞ্চবিংশতির গল্প। যারা দীর্ঘদিন ধরে 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন তারা নিশ্চয়ই একরকম করে আন্দাজ করে নিতে পেরেছেন যে আমি মানুষটা খুব দুষ্টু, কিছুতেই নিজের সেই দুষ্টুমিটা চেপে রাখতে পারি না। এই যেমন ধরুন গতদিনের পুরাণ চিরন্তনের শেষে কি হলো, সেই যে রত্নদত্তের মেয়ে উন্মাদিনী, তার সঙ্গে কি রাজার বিয়ে হওয়া উচিত না উচিত নয়, এই নিয়ে কয়েকজন প্রবীণ সভাসদকে খোঁজ করতে বলা হয়েছে। খোঁজ খবর করে তাদের মনে হয়েছে এ মেয়ে রাজার জন্যই জন্মেছিল, যেমন রূপ তেমনি গুণ তেমনি সুলক্ষণা। তা গিয়ে মহারাজকে বলি, আপনি আর দেরি করবেন না মহারাজ, চটপট 4 হাত এক করে নিন, এমন পাত্রী ভূভারতে আপনি আর পাবেন না। এই যখন সকলের মনোভাব, তখন সবচেয়ে প্রবীণ যে সদস্য তিনি উঠে দাঁড়ালেন। এই পর্যন্ত বলেছিলাম। স্বভাবতই আপনারা খুব কৌতূহলের মধ্যে রয়েছেন, সেই কৌতূহল তার নিরসন ঘটাবো আজকে। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, আমার একটা কথা বলবার আছে, আপনারা একটু ভেবে দেখবেন। তো সবাই বললেন, হ্যাঁ 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 বলুন, কি কথা। সে বৃদ্ধ বললেন, আপনারা যা বলছেন সবই ঠিক, আমি সবই মেনে নিচ্ছি, কিন্তু দেখুন এই মেয়ের যা রূপ গুণ আমরা দেখলাম, এর সঙ্গে বিয়ে হলে মহারাজ কিন্তু সারাক্ষণ তার বউয়ের মুখের দিকে তাকিয়েই বসে থাকবেন, রাজ্য পরিচালনার ব্যাপারে আদৌ মন দেবেন না। তার ফলে কি হবে সেটা ভালো করে ভেবে দেখুন, কি তার সম্ভাবনা আছে না নেই। তা সকলে ভেবে চিন্তে ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ সে তো আছেই, মহারাজের এখন যুবা বয়স, আমরা বৃদ্ধরাই জাগে। আর মহারাজ তো, প্রবীণ বললেন, তা সেটা কি রাজ্যের পক্ষে ভালো না খারাপ? না ভালো তো নয়ই, তাহলে এইবার আপনারা বিবেচনা করুন। তা একজন বললেন, না আমারও মনে হচ্ছে বিয়েটা না হয় ভালো, কিন্তু মহারাজ কি বলবো, বলবেন মেয়েটি মোটেই সুন্দরী নয়, বেশ খারাপ দেখতে, গুণও তেমন কিছু নেই, কাজেই এই বিয়েতে মত দেওয়া আমরা উচিত বলে মনে করছি না। তাই হলো, সভাসদেরা এসে রাজাকে এইসব কথা বললেন, রাজা শুনলেন, এবং শোনবার পরপরই উন্মাদিনী তার মন থেকে অদৃশ্য হয়ে গেল। এদিকে বণিক রত্নদত্ত যখন মহারাজের কাছ থেকে সাড়া পেল না, তখন সে সেনাপতি বলভদ্র বর্মার সঙ্গে তার মেয়ের বিয়ে দিয়ে দিল। কিন্তু সত্য কি কখনো চাপা থাকে? উন্মাদিনীর ব্যাপারে সত্য প্রকাশিত হলো অল্প কিছুদিন পরে। রাজা মাঝে মাঝে নগর ভ্রমণে বেরোতেন, এই প্রজারা কেমন আছে, কে কি ভাবছে, এইসব সরাসরি জানবার উপায় তো হলো নিজে নগরে ভ্রমণ করা। তা সেনাপতির বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, হঠাৎ বাড়ির ছাদের দিকে তাকিয়ে তার চোখ মুখ সব কেমন স্থির হয়ে গেল। বাড়ির ছাদের উপরও কে? ও কি স্বর্গ থেকে নেমে আসা কোনো দেবী নাকি রক্তমাংসের মানুষ?
খোঁজ করতে হয়। খোঁজ করে কি জানা গেল সে তো আপনারা অনেক আগে থেকে জেনে বসে আছেন। কিন্তু তারপরে রাজা কি করলেন না করলেন সেটা জানবো আগামী দিনে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর রাজার প্রতিক্রিয়া সেটা জানবো আমরা। আগামীকাল তো রবিবার, মানে রবিবারের শরণাগত, ফলে কালকে না একেবারে পরশু আপনাদের সামনে এসে বলবো রাজা কি করলেন না করলেন। আপাতত আমরা চলে যাই প্রণমী তোমারে এই পর্যায়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বলবো স্বামী বিবেকানন্দের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি সৌমিত্র বসু শুরু করছি প্রণমী তোমারে। বিশ্বাস করুন এই দুটো দিন না আমি বেশ ভয় ভয় কাটিয়েছি। স্বামী বিবেকানন্দ যে কোনো প্রশ্নের উত্তর কেমন করে দিতেন সেটা বোঝাবার চেষ্টা করেছি আপনাদের করেছি, আর খালি মনে হয়েছে আমার মুখ থেকে এইসব তত্ত্ব কথা আপনারা নিশ্চয়ই পছন্দ করবেন না। যাকে এবারে গল্প কাহিনীর দিকে যাই। ওই যে হরিপদ মিত্র, যিনি একটা সময় স্বামীজিকে খানিকটা তাচ্ছিল্যই করতেন কিন্তু এখন প্রায় ভক্ত হয়ে গেছেন, তিনি প্রশ্ন করলেন যে আচ্ছা স্বামীজি, আপনি যে কোনো প্রশ্নের এমন চোখা জবাব তক্ষুনি কেমন করে দিতে পারেন বলুন তো। এর উত্তর কি হবে আন্দাজ করতে থাকুন, আর আন্দাজ করতে করতে একটু গান শুনুন 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। তারপর সৌমিত্র বসু তো আছেই। প্রণমী তোমারে শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো যেটা বলছিলাম আপনাদের একটু আগে যে হরিপদ বাবু স্বামীজিকে প্রশ্ন করেছেন যে আপনি কোন একটা প্রশ্ন উঠলেই আপনি তার এমন একটা চোখা জবাব, তৈরি জবাব যেন মনে হয় তক্ষুনি কেমন করে দিতে পারেন বলুন তো। হ্যাঁ সত্যি এইটা দেখেছি না, যে কোনো প্রশ্ন উঠলেই হলো স্বামীজি তাকে মানে ওই আজকাল বলে না অনায়াসে মাঠের বাইরে বার করে দেবেন। এই কি করে হয়? স্বামীজি বললেন, আরে বাবা এসব প্রশ্ন তোমাদের কাছে নতুন, আমি সারা জীবনে কতবার এসবের মুখোমুখি হয়েছি। বলতে বলতে তিনি হরিপদ বাবুকে একবারে অকপটে বলে দিলেন যখন সাধু হয়ে পথে পথে ঘুরছিলেন তখনকার নানান রকম সব অভিজ্ঞতার কথা, কত রকম বিপদের মধ্যে পড়েছেন, কত রকম অপমানের মধ্যে পড়েছেন। তো হরিপদ বাবু বলছেন যে এইসব কথা স্বামীজি বলছেন হাসতে হাসতে, যেন কিছুই না, যেন অন্য কারোর জীবনে ঘটেছে এমন সব ঘটনা। নিজেকে নিজের অতীত থেকে বিচ্ছিন্ন করে নিতে পারার আশ্চর্য ক্ষমতা স্বামীজির ছিল। কোনো কিছুই তাকে আন্দোলিত করে না, তাকে ধাক্কা দেয় না। তো যাই হোক, এমনি করে হরিপদ বাবুর বাড়িতে তার 2-3 দিন থাকা হয়ে গেল। এই শহরে 4 দিন, মানে একটা দিন ওই উকিল বাবুর বাড়িতে ছিলেন। তো একদিন সকালবেলা উঠে বললেন এইবার তোমার চলে যেতে হবে বাবা। চলে যেতে হবে কেন? আপনার কি কোনো অসুবিধা হচ্ছে এখানে? না 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 না, অসুবিধের কথা নয়। আসলে সন্ন্যাসীদের একটা জায়গায় বেশি দিন থাকতে নেই, তাহলে মায়া পড়ে যেতে পারে। তো আমি তো আমার ঘর বাড়ি আত্মীয় স্বজন সব ত্যাগ করেছি। যে কোনো মায়ার বন্ধন থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা যে আমাদের করতেই হয় বাবা। তা হরিপদ বাবু না ছোড়, তিনি বললেন না না দেখুন এসব কোনো কাজের কথা নয়। আরে আপনি কি মুগ্ধ হবার মানুষ? আপনি কি মায়ায় জড়িয়ে যাবার মানুষ? আচ্ছা একটা কাজ করলে তো হয়। এই যে আপনার কথাগুলো, এগুলো তো খুব ভালো কথা, দরকারি কথা। আমরা যারা এই জীবন যাপন করছি, সংসার জীবন, তা আমি যদি এখানে মাঝে মধ্যে আপনার বক্তৃতার ব্যবস্থা করি, সবাই আসবেন শুনবেন, এতে সবাইকার ভালো হবে। কিন্তু না, স্বামীজি তাতে রাজি নন। বললেন না 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 না, তা হবে না। ও বক্তৃতা দেব, হয়তো মানুষজনের ভালো লাগবে, আমার হয়তো একটু নাম খ্যাতি হবে। তা হরিপদবাবু বলছেন হ্যাঁ তা তো হবেই। না বাবা না না না, ও যশের লোভ বড় সাংঘাতিক লোভ। একবার যদি মনের মধ্যে জাঁকিয়ে বসে সেখান থেকে নিস্তার পাওয়া খুব শক্ত। তবে বক্তৃতা টক্তৃতা নয়, সবার মধ্যে বসলাম, যদি কারোর কোনো প্রশ্ন থাকে তিনি করলেন, তার উত্তর দিলাম, হ্যাঁ তেমনটা চলতেও পারে।
আপনাদের আগে বলেছিলাম না, স্বামী বিবেকানন্দ যখন হরিপদবাবুর বাড়িতে আসেন তখন তার সঙ্গে ফরাসি সঙ্গীত নিয়ে একটা বই ছিল। তো বই পড়া নিয়ে আর একটা মজার ঘটনা বলবো আপনাদের, কিন্তু আজকে নয়, পরের দিন, মানে সোমবার 92.7 বিগ এফএম এর এই শরণাগত অনুষ্ঠানে। আপাতত হে মহাজীবন, আমি সৌমিত্র বসু ফিরে আসছি গানের পর। মহাজীবন 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে সৌমিত্র বসু শুরু করছে হে মহাজীবন, তার প্রথম পর্যায়ে যা থাকে। এর আগের দিন একজন বৃদ্ধ জ্ঞান ও তাপসের কথা শুনিয়েছিলাম আপনাদের, যিনি কিছু ধাতব পাত রাজার কাছ থেকে নিয়ে আয়নার মতো করে বানিয়ে শত্রুপক্ষের নৌবহর ধ্বংস করেছিলেন। একজন সৈন্য তাকে নিয়ে যেতে চেয়েছিল, তিনি অঙ্ক ছেড়ে উঠতে চাননি বলে তাকে মেরে ফেলে সেই সৈন্য। এই দুটো গল্পই অনেকে জানেন, আমি তো ছোটবেলা থেকে পড়ে বা শুনে আসছি। এই দুটি গল্পেরই কেন্দ্রীয় চরিত্র, যাকে আমরা মহাজীবন নাম দিচ্ছি, তিনি হলেন আর্কিমিডিস, প্রখ্যাত গ্রিক অঙ্কবিদ আর্কিমিডিস। তার পরিচয় জানা হলো, যদি না আগে থেকে জানা হয়ে থাকে। এবার তাহলে একটু গান শুনবো, গানের পর চলে আসবো নতুন একজন মহাজীবনের কথায়। নতুন মহাজীবনের কথা বলতে বসেছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। লোকটার বদনামের অন্ত ছিল না, তবু তার প্রেমেই পড়ল মেয়েটা। নামগুলো বলে দিই। গুস্তাভ বলে সেই লোকটা, তার প্রেমে পড়ল লরা। গুস্তাভ ছিল মেয়েদের বশ করার একেবারে সর্দার। এইভাবে যে সে কত মেয়ের সর্বনাশ করে কেটে পড়েছে তার কোনো সীমা সংখ্যা নেই। কিন্তু এই মেয়েটি, এই লরা, তাকে আটকে দিল। গুস্তাভ এখন সংসার ধর্ম করে, তার স্বভাব বেশ খানিকটা পাল্টে গেছে। বছর 4 পরে জন্ম হলো তাদের ছেলের, সেই ছেলেই আমাদের আজকের মহাজীবন। সমস্যা হলো, ছেলের জন্মের পর থেকে গুস্তাভের সংযম আস্তে আস্তে সরে যেতে লাগলো। আবার সে তার আগের জীবনে ফিরে যেতে চাইছে। প্রথমে খানিকটা রেখে ঢেকে, তারপর এবারে খোলাখুলি। বাইরের মেয়েদের নিয়েই ঘরে আসে, ঘরেই তাদের বৃন্দাবন লীলা চলে। লরার ইতিমধ্যে আরেকটি সন্তান হয়েছে, আর পারা গেল না। দুজনকে নিয়ে লরা বাপের বাড়ি চলে এলো। এর মধ্যে এই যে বড় ছেলেটি, তাকে লরা দেশ বিদেশের গল্প বলে, নানান কথা বলে, নানান গল্প শোনায়। ছেলের মনটা গড়ে ওঠে। বই পড়তে খুব ভালোবাসে ছেলে, এবারে পাগলের মতো বইয়ের মধ্যে ডুবে থাকে। তার খুব ইচ্ছে করে সে একজন লেখক হবে, গল্প লিখবে, কিন্তু কেমন করে লিখবে তো বুঝতে পারে না। সেই সময় একজন খুব বিখ্যাত লেখক, আপনারা অনেকেই তার নাম জানেন, ফ্লবেয়ার। লরার সঙ্গে তার আলাপ ছিল। তা ফ্লবেয়ারের কাছে একটা চিঠি দিয়ে ছেলেকে পাঠালো লরা। আমার ছেলে লেখক হিসেবে বড় হতে চায়, তুই যদি সাহায্য করো। এইরকম অনুরোধের চিঠি নিয়ে বহু ছেলে তার কাছে আসে। কাজী ফ্লবেয়ার যে ছেলেটাকে খুব গুরুত্ব দিল তা নয়, খানিকটা এড়াবার জন্য একটা মোটাসোটা অভিধান দিয়ে তাকে বলল যে আগে এই বইটা মুখস্থ করে এসো, তারপর কথা হবে কি করে লেখক হওয়া যায়, যাও মুখস্থ করে এসো। মাসখানেক পরে তখন ছেলেটার কথা ফ্লবেয়ার ভুলেই গেছে। সেই গোটা অভিধান মুখস্থ করে ফিরে এলো সেই ছেলে। ফ্লবেয়ার পরীক্ষা নিল, মুখস্থ করেছে সত্যি। জেদ আছে, বেশ, এদিকে এসো, ওই জানলা দিয়ে বাইরের দিকে তাকাও তো, কি দেখছো? একটা গাছ, ব্যাস। পাশে একটা বাড়ি রয়েছে, আর কিছু না। হ্যাঁ, পেছনে আকাশ, আকাশে একটা পাখি উঠছে। খুব ভালো, খুব ভালো। তাহলে কি বুঝলে? এই পৃথিবীতে কোনো কিছুই একা নয়, একের সঙ্গে আর এক জড়িয়ে আছে। দেখতে গেলে সবাইকে একসঙ্গে জড়িয়ে দেখতে হবে।
তুমি তো সাহিত্য রচনা করতে চাও, তা জীবনের কোনো কিছু যদি তুমি আলাদা করে দেখো তাহলে কখনো সত্যে পৌঁছতে পারবে না। যা দেখছো তার সঙ্গে অন্য আরো কি কি জড়িয়ে আছে সবটা তোমাকে দেখতে হবে, বুঝতে হবে, তবেই সাহিত্য তৈরি হবে। তারপর থেকে শুরু হলো শিষ্যের সাধনা। গুরু সেই ফ্লাওয়ার ঘষে 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 একটা সময়ে তার ভেতর থেকে বেরিয়ে আসতে পারলো আলোর দ্যুতি। সে একেবারে হীরের দ্যুতি নিয়ে চিরটাকাল জলজল করেছে বিশ্ব সাহিত্যের ইতিহাসে, আজও করে চলেছে। ছোট্ট একটুখানির মধ্যে অনন্তকে ধরে দেবার আশ্চর্য ক্ষমতায়। শেষ হলো হে মহাজীবন 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। এবার আপনাদের চিঠির উত্তর, তারপরে স্বয়ম্ভূনাথের মন্দিরের কথা বাইরে দূরে এই পর্যায়ে। অনুযোগের চিঠি আছে, ইংরেজি হরফে লেখা, ফলে পড়তে একটু অসুবিধে হবে হয়তো, আপনারা একটু মানিয়ে গুনিয়ে নেবেন। শরণাগত সৌমিত্র, আজ মহাজীবন পর্বে কোন সাধকের কাহিনী শুনতে পেলাম না, বকুনি দিলেন। এই কাহিনী অজস্র লোকমুখে প্রচারিত, মা দাদুদের থেকে শোনা কারো ব্যক্তিগত গল্প নয়। ফেসবুকে নানা সংঘ এগুলি প্রচার করেন, সেগুলি তো বই থেকে নেওয়া গল্প, সেখানে কে কাকে বলবে। আমার 60+, একটু সম্মান দেবেন, কারণ আমরা শুনি এই অনুষ্ঠান নৈহাটি থেকে। সন্ধ্যা মজুমদার। ফেসবুক বন্ধ কেন সেটা বললে ভালো হতো। সুস্থ থাকুন, সকলের শুভেচ্ছা। প্রথম কথা যেটা বলছি সন্ধ্যা দেবী, সেটা হচ্ছে যে আসলে ফেসবুকে যেগুলো ঘোরাফেরা করে না, প্রথম কথা যখন কেউ কোনো একটা গল্প পাঠান মহাজীবনের জন্য, আমি তার নাম বলি তো, এবার সেই গল্পটা আসলে তো তিনি পাঠাচ্ছেন না, তিনি একটা ফেসবুকে একজন কেউ দিয়েছেন, সেইটাকে ঘুরতে ঘুরতে তার কাছে এসেছে, সেইটা তো অন্য আরেকজনের লেখা, সেই লেখাটা আপনি ফরওয়ার্ড করে দিচ্ছেন আমাকে, সেই লেখাটাই। এটাকে কি নিজের গল্প বলে বলাটা কি ঠিক হবে? এইটা হলো 1 নম্বর প্রশ্ন বা আমার উত্তর, যে সেই কারণে ওই রকম কিছু লেখা নয়। আপনি কোনো বই থেকে পড়েছেন, সেটা আপনি নিজের ভাষায় লিখে দিলেন, তার একটা মানে আছে। অন্যের লেখাটা হুবহু যদি আমি ফরওয়ার্ড করে দিই, তাহলে সেটাকে আমার লেখা বলাটা ঠিক হবে বলে আমার মনে হয় না। 2 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে আপনার 60 বছর বয়স হয়ে গেছে, আমি যেন আপনাকে সম্মান করি। আপনার কথার উত্তর আমি কি বলেছিলাম আমার ভালো মনে নেই, কিন্তু আমি খুব কাউকে অসম্মান করে কথা বলেছি এমনটা হওয়ার কথা নয়। নিশ্চয়ই যারা অন্যরা শরণাগত শোনেন তারা বলবেন আমাকে দয়া করে। যদি কারুর মনে আঘাত লেগে থাকে আমার কোনো ব্যবহারে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু আমি এরকম করে কাউকে আঘাত করে অসম্মান করে কথা তো বলি না সাধারণত। আমার দিকের ওই ফেসবুকে প্রচারিত গল্প এখানে ব্যবহার করবার ক্ষেত্রে যে বাধাটা, সেইটা আপনাদের বললাম, যে গল্পটা তো বা কাহিনীটা তো বা লেখাটা তো আপনার নয়, অন্য আরেকজনের, সেইটা কোথাও একটু অস্বস্তির ব্যাপার হয়, এই আর কি। আর একটা চিঠি, আমি সিনিয়র সিটিজেন, সকালবেলার অনুষ্ঠান আমি নিয়মিত শুনি। আপনি যখন দেবদেবী বা পুরাণ কথা বলেন, তখন ঘটনাগুলিকে গল্প বলেন, সেটা ঠিকই বলেন, কিন্তু যখন মানুষের মধ্যে যারা গুণী এবং বিশিষ্ট তাদের কথা বলেন, তখন কেন গল্প বলেন, এই কথাটা কেন বলেন জানতে চাই। চিঠিটা কে লিখেছেন তার নাম উল্লেখ করেননি। না, আসলে পুরাণের গল্প বা ইতিহাসের গল্প যেমন বলি, তেমনি যে মানুষটার কথা বলি, যে কোনো মানুষ তিনি যদি খুব গুরুত্বপূর্ণ মানুষ হয়ে ওঠেন, তাকে ঘিরে অনেকগুলো গল্প তৈরি হয়। তো সবকটা গল্পই হয়তো ইতিহাস
সমর্থিত নয়। তার ফলে আমি যদি বলি এইটা ঘটেছিল, সত্যি সত্যি ঘটেছিল কিনা তো জানি না আমরা, তাই না? লোকে বলে ঘটেছিল, কিন্তু না ঘটে থাকতেও পারে। বড় বড় মানুষের ক্ষেত্রে এরকমটা হয়, মানুষ খানিকটা বানিয়ে টানিয়েও নেয় অনেক সময়। সেই কারণেই একটু সতর্ক থাকবার জন্য এই কথাগুলো বলি, এই আর কি। তাহলে চিঠিপত্রের উত্তর এখানেই শেষ হলো। এরপর আবার ফিরে আসছি আমার যে অনুষ্ঠান, এতক্ষণ আপনাদের অনুষ্ঠান চলছিল, এটাও আপনাদেরই অনুষ্ঠান, আপনাদের লেখা চিঠিপত্রের উত্তর দিচ্ছিলাম। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আপনি পর্যায়ে বলছিলাম অসাধারণ সুন্দর সেই উপত্যকার কথা, যার মধ্যে দাঁড়িয়ে আছে স্তূপ চত্বর। এর আগে মাতা কর্ণীর মন্দির নিয়ে কথা বলতে বলতে বলেছিলাম ইঁদুরের কথা, যে সেই মন্দিরে যে সমস্ত ইঁদুর ঘুরে বেড়ায়, অজস্র ইঁদুর, তারা সব মাতা কর্ণীর বংশধর। এখানে তেমনি আছে পবিত্র বাঁদরদের বাস। সেই ব্যাপারটা কিরকম, আমি খুব সহজ করে গল্প বলার মতো করে একটু বলি আপনাদের, কেমন? কিন্তু তার আগে একটু গান শুনে নিন, গানের পর বলবো ওই পবিত্র বাঁদরদের কথা। 92 সেটা খানিকটা অন্য ধর্মের প্রভাবে, তন্ত্রমন্ত্রের প্রভাবে পাল্টে পাল্টে গেছে, কিছুটা অন্য চেহারা নিয়েছে, যার সঙ্গে বোধ হয় বুদ্ধদেবের ভাবনার মিল খুব একটা হয় না। না, এটা যে কেবলমাত্র বৌদ্ধ ধর্মের ক্ষেত্রেই সত্যি এমনটা কিন্তু নয়। যে কোনো ধর্মই, একটু খেয়াল করে দেখুন, অনেক মানুষ যুক্ত হয়ে থাকেন এমন যে কোনো কিছুই, সেটা ধর্মই হতে হবে তার কোনো মানে নেই, ধীরে ধীরে পাল্টে যায়। গোড়ায় যেসব আদর্শ ছিল তা ফিকে হতে থাকে, অন্য অন্য সব ভাবনা ঢুকে পড়তে থাকে। এটা ধর্ম বলুন, রাজনীতি বলুন, যা কিছু বলুন, এই সমস্ত কিছুর ব্যাপারটা এক। তা এই বৌদ্ধ ধর্মের মধ্যেও বুদ্ধদেবের বাইরে নানান রকম সমস্ত দেবদেবীদের মতন কিছু ঢুকে পড়েছেন। তাদের মধ্যে খুব প্রধান একজন হলেন মঞ্জুশ্রী। এই মঞ্জুশ্রী হলেন একজন বোধিসত্ত্ব। এই দেখুন, এখন আবার একটু ব্যাখ্যা করতে হবে বোধিসত্ত্ব মানে কি। খুব 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 দু কথায় সেরে দেব, একটু ধৈর্য ধরুন। যিনি বুদ্ধত্ব পাবেন তিনি বোধিসত্ত্ব। বুদ্ধ মানে হলো শাশ্বত জ্ঞান। ওই যে স্বামী বিবেকানন্দকে নিয়ে কথা বলবার সময় সেদিন বলছিলাম না, নিত্য সত্য, অ্যাবসলিউট ট্রুথ, তেমনি শাশ্বত জ্ঞান যারা আছে বা থাকবে তিনি বোধিসত্ত্ব। এই যে যার নাম করলাম মঞ্জুশ্রী, সোজা কথায় বলি তিনি হচ্ছেন জ্ঞানের অধিপতি, পড়াশোনার অধিপতি। তো তার তো চুল কেটে ফেলার কথা, কিন্তু তিনি তা কাটেননি। তার চুলের উকুন থেকে জন্ম হয়েছে এই পবিত্র বাঁদরদের, এইরকমই কিংবদন্তি। তো যাই হোক, সেই যে পদ্মের কথা বলছিলাম, এই উপত্যকায় একটা বিরাট সরোবর ছিল, সেখানে ফুটেছিল একটা বিশাল অপরূপ পদ্ম, মনে পড়ছে? মঞ্জুশ্রী সেই পদ্মের উপাসনা করবেন বলে ঠিক করলেন, কিন্তু তখনও পর্যন্ত জায়গাটা তো খুব দুর্গম। কিন্তু এইখানে যদি একটা মন্দির হয় তাহলে তো তীর্থযাত্রীদের এখানে আসতে হবে, তার জন্য দরকার একটা পথ কেটে দেওয়া। মঞ্জুশ্রী সেই পথ কেটে দিলেন যেখান দিয়ে লোকে আসতে পারবে, আর সেই সরোবরের জলকে বইয়ে নিয়ে এলেন সেই উপত্যকা থেকে নিচে। ওই যে পদ্মের কথা বলছিলাম, সে পরিণত হলো এই স্তূপটিতে। তার মানে সেই দিব্য পদ্মফুলই হলো আজকের এই বৌদ্ধ স্তূপ। কি খুব অন্যরকম গল্প না? কিন্তু যা গেয়ে তো গেল লোকমুখে ছড়িয়ে থাকা নানা পুরাণের কথা। এবার একটু ইতিহাসের দিক থেকে এই স্তূপের জন্ম কাহিনীটা বলবার চেষ্টা করি, মানে যতটুকু জেনেছি আর কি। প্রাচীন একটা পুঁথি আছে, তার নাম হলো গোপালার্যা বংশাবলী। সেখানে বলছে মোটামুটি ৫ম শতাব্দী নাগাদ এই স্তূপ তৈরি করা হয়েছিল। ৫ম শতাব্দী মানে এটা তো একবিংশ শতাব্দী, ৫ম শতাব্দী মানে কত বছর আগে সেটা একটা হিসেব করে দেখুন। আমি আবার অঙ্কে কাঁচা।